আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির জেলা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। পুরো বাংলাদেশই আজ তার নিজের পরিবার বলে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে পালিত হচ্ছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। আর খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই দলে দলে ছুটছে বিএনপি নেতাকর্মীরা। তারেক রহমান তার মায়ের মতোই গুণ পেয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। শামীম চৌধুরীকে সাথে নিয়ে মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এরই বিস্তারিত। প্রাণপ্রিয় মাকে হারিয়ে একাকিত্বের তীব্র যন্ত্রণার মধ্য দিয়ে সময় পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেদনার্ত এই মুহূর্তেও সারা দেশের মানুষের কাছ থেকে যে সহমর্মিতা ও ভালোবাসা পেয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানাতে ভুলেননি তিনি। প্রিয়জন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই তার পরিবার হয়ে উঠেছে উল্লেখ করে মা বেগম খালেদা জিয়ার অসমাপ্ত পথযাত্রাকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে এসব কথা লেখেন তিনি লিখেন, অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, পরিবার ও দেশবাসীর ভালোবাসা ও শ্রদ্ধায় গভীরভাবে আবেগ আপ্লুত তিনি। খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিন পালিত হচ্ছে সারা দেশে। এ উপলক্ষে বাংলাদেশ সচিবালয় সহ দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। এদিকে প্রিয় নেত্রীকে শ্রদ্ধা জানাতে সকাল থেকে শেরেবাংলা নগরমুখী মানুষের ঢল দেখা যায়। বেলা 12টার দিকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় জিয়া উদ্যানের প্রবেশপথ। বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা এবং জিয়ারত করতে মানুষের ঢল নামে উদ্যানের ভেতরে। অশ্রু সজল চোখে কবর জিয়ারতের পাশাপাশি তার জন্য দোয়া করেন সবাই। খালেদা জিয়ার প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসার কারণে টানে এসেছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার জন্য সূরা ফাতিহা আমরা পাঠ করেছি, সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি। বেগম জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। এই দেশপ্রেম আমি আর কারোর মধ্যে আমি এখন পর্যন্ত পাই নাই। উনার ছেলে আমাদের বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান, উনার মধ্যে আমি দেখেছি সেই একই জিনিস, যেমনটা ছিল উনার বাবার প্রতি এবং উনার মানে সহধর্মিণী বেগম খালেদা জিয়া এবং উনার ছেলের মধ্যে। আপনারা দোয়া করবেন। এছাড়া সকাল থেকে বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআন তিলাওয়াত করতে দেখা গেছে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দেশের বিভিন্ন স্থানে কোরআন খতম ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বরিশালে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন দলীয় নেতাকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে দোয়া মোনাজাত করা হয়। ময়মনসিংহের ভালুকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চু এর আয়োজন করেন। দিনাজপুরের ফিলিতে কোরআন খতম ও দোয়া মাহফিল করে নেতাকর্মীরা। দর্শক, আমাদের সহকর্মী আর বাদল এই মুহূর্তে আছেন গুলশানে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ফারিয়া, আমি গুলশান বিএনপি চেয়ারপারসনের যে দলীয় কার্যালয় রয়েছে সেখানে রয়েছি। এখানে 4:30টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এখানে এসেছেন এবং ভিতরে প্রবেশ করেছেন। আমরা যেটি জানতে পেরেছি যে এখানে দুপুর থেকেই বিভিন্ন যে অ্যাম্বাসি রয়েছে, কূটনৈতিক রয়েছে তারা এবং দেশের যে বিভিন্ন বরেণ্য ব্যক্তিরা রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, এছাড়াও যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, প্রতিষ্ঠিত ব্যবসায়ীর পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা রয়েছেন তারা এখানে আসছেন এবং এখানে যে শোক বই রয়েছে সেটিতে স্বাক্ষর করছেন এবং
সমবেদনা জানাচ্ছেন। যেহেতু তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই মহাপ্রয়াণে সারা দেশই শোকাহত, সেই কারণেই এখানে মানুষজন আসছেন এবং সমবেদনা জানাচ্ছেন। এই মুহূর্তে আমরা যেটি জানতে পেরেছি যে ভেতরে রয়েছেন ডাকসু ভিপি সাদেক কায়েম, তিনি রয়েছেন, এবং বিএনপির দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারাও কয়েকজন ভিতরে রয়েছেন। তো মানুষজন আসছেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে গেটের বাইরের নেতাকর্মীরা ভিড় করছেন এবং অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসেছেন এবং ভিতরে প্রবেশ করে অনেকেই এই সমবেদনা জানাচ্ছেন। তাছাড়া আমরা যেটি জানতে পেরেছি যে যেহেতু রাষ্ট্রীয় শোক চলছে, সেই কারণে অনেকেই সমবেদনা জানাচ্ছেন এবং তারা এই পার্টি অফিসে পাশাপাশি তারা যে বেগম খালেদা জিয়ার সমাধি রয়েছে সেখানেও গিয়ে ভিড় করছেন এবং সমবেদনা জানানোর পাশাপাশি দোয়া মোনাজাত করছেন। এখন পর্যন্ত অনেকেই আসছেন, এটি কয়টা পর্যন্ত চলবে সেটি বলা যাচ্ছে না, তবে অনেকেই আসছেন এবং সমবেদনা জানাচ্ছেন। এখন পর্যন্ত আমরা জানতে পারিনি যে তারেক রহমান কোনো কথা বলবেন কিনা, তবে যারা ভেতরে প্রবেশ করেছেন তারা কেউ কেউ এসে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। তো ফারিয়া, এই ছিল আমার কাছে গুলশান বিএনপি চেয়ারপারসনের কেন্দ্রীয় কার্যালয় থেকে সর্বশেষ খবর। বাদল, আপনাকে ধন্যবাদ। বছরের প্রথম দিনেই নতুন বই পেল প্রাথমিক শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠান বিধান রজন পোদ্দার সকালে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। নতুন বই পেয়ে উৎসাহিত শিক্ষার্থীরা। গত বছর বই বিতরণ বিলম্ব হলেও এবার তা হয়নি। রাষ্ট্রীয় শোক থাকায় এবারের বই বিতরণে কোনো উৎসব নয়। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। বিস্তারিত আলওয়ান খানের রিপোর্টে। নতুন বছরের প্রথম দিন। বছরের এই দিনটি প্রাক প্রাথমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের মাঝে তুলে দেওয়া হয় সরকারি নতুন বই। নতুন বইয়ের স্পর্শে শিক্ষার্থীদের মাঝে আসে নতুন উদ্যম। বই হাতে পেয়ে তাই উল্লাসিত তারা। বড় ক্লাসে উঠবো তত নতুন বই পাবো, পড়তেও ভালো লাগে। অনেক ভালো লাগছে, নতুন বছরের বই, নতুন বই, নতুন ক্লাসে উঠেছি, অনেক মজা হবে। আমরা বই পেয়ে অনেক খুশি হয়েছি। আমরা পড়াশোনা করব। শিক্ষকদের মাঝেও নতুন বই বিতরণ করতে পেরে দেখা যায় বাড়তি আনন্দ। আমরা এবছর প্রাথমিক শাখার সব বই পেয়েছি এবং আজকে দিয়েছি, বিতরণ করেছি। মাধ্যমিক শাখার মধ্যে 7 এবং 8 বই আমরা এখনো পাইনি। অন্যান্য ক্লাসের বইগুলো আমরা পেয়েছি এবং সেগুলো বিতরণ করেছি। বাচ্চারাও খুব হ্যাপি এবং আমাদেরও খুব ভালো লাগছে যে আমরা বছরের প্রথম দিনেই তাদেরকে বইগুলো দিতে পারলাম। প্রাথমিকের শিক্ষার্থীরা শতভাগ বই পেয়েছেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। বাংলাদেশের প্রতিটি স্কুলে প্রাথমিক শিক্ষার্থীদের শতভাগ বই বিতরণ করতে পারছি। এই যে আজকে জানুয়ারির প্রথম দিনে শিশুদের হাতে বই তুলে দিতে পারছি, এজন্য আমি অত্যন্ত আনন্দিত। যারা অভিভাবক রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমরা আপনাদের জন্য কিন্তু বই তৈরি করছি, অভিভাবক নির্দেশিকা। রাষ্ট্রীয় শোক থাকায় এবারের বই বিতরণে ছিল না কোনো উৎসব। ক্লাসরুমে গিয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। আলওয়ান খান, RTV, ঢাকা। আনুষ্ঠানিকতা না থাকলেও নতুন বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সারা দেশের শিক্ষার্থীরা। তবে প্রাথমিকের সবাই বই পেলেও পায়নি মাধ্যমিকের সব শিক্ষার্থীরা। সংশ্লিষ্টরা বলছেন চলতি মাসের মধ্যেই সব শিক্ষার্থীকে বই দেওয়া হবে। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। বছরের প্রথম দিনে নতুন ক্লাসে নতুন বই পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস শিশু শিক্ষার্থীদের। রাজশাহী নগরের বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দেওয়া হয়েছে। বছরের প্রথম দিনেই ঝকঝকে বই পেয়ে উচ্ছ্বাসিত তারা। ময়মনসিংহ নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই বই বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক। প্রাথমিকের সব বই দেয়া হলেও মাধ্যমিকের শিক্ষার্থীরা মোট চাহিদার 60% বই হাতে পেয়েছে। বাকিগুলো এই মাসের মধ্যে দেওয়ার আশা সংশ্লিষ্টদের। বই হচ্ছে আমরা সবাই পেয়ে অনেক খুশি, অনেক সুন্দর একটা গ্রান পাওয়া যায় নতুন বই পেলে। চট্টগ্রাম ও দিনাজপুরের হিলিতে বই পেয়ে খুশি শিক্ষার্থীরা ভালোভাবে পড়ালেখা করার আশা প্রকাশ করেন। বই নিয়ে ভালো করে পড়াশোনা করতে পারবো,
এতে আমাদের ফলাফল খুব ভালো হবে। আনুষ্ঠানিকতা ছাড়াই শ্রেণীকক্ষে বই তুলে দেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে। আজকে বছরের প্রথম দিন আমরা নতুন বই পেয়েছি, আজকে আমরা খুব খুশি। বছরের শুরুতে বরিশালের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। বই উৎসব হচ্ছে না, তাও স্কুল আমাকে বই দিয়েছে। জাতীয় শোক দিবস থাকায় বই বিতরণে উৎসব হয়নি খুলনায়, তবে সকালেই নতুন বইয়ের ঘ্রাণ পেয়েছে শিক্ষার্থীরা। নতুন বই পেয়ে আমাকে খুব ভালো লাগতেছে, নতুন বইয়ের গন্ধ অনেক ভালো। প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই বিতরণ করা হয়েছে কুড়িগ্রামে। তবে বই বিতরণের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। টাঙ্গাইল ও পাবনায় নতুন বই পেয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। ফেনীতে বছরের প্রথম দিন শতভাগ শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া সম্ভব হয়নি। প্রাথমিক স্তরের সব বই সরবরাহ হলেও মাধ্যমিক ও দাখিলের হয়নি অর্ধেকও। নওগাঁয় প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা শতভাগ বই পেলেও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অনেকেই পায়নি। এছাড়া পিরোজপুর, ভোলা, নাটোর, নোয়াখালী, সেনবাগ, বগুড়া, সারিয়াকান্দি, আখাউড়া সহ সারা দেশে বই বিতরণ করা হয়েছে। নাদিরা সুলতানা, RTV। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই ও বাছাই কার্যক্রম। প্রথম দিনে শরীয়তপুর 1 আসনে 3টি মনোনয়নপত্র বাতিল ও 6টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। পটুয়াখালী 4টি আসনে 3 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে পটুয়াখালী 1 আসনে 1 জন ও পটুয়াখালী 3 আসনে 2 জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এদিকে রংপুর 1 আসনে প্রথম দিনে 9 প্রার্থীর মধ্যে 8 প্রার্থীকে বৈধ ঘোষণা ও দ্বৈত নাগরিকত্বের তথ্য অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জু মালির প্রার্থিতা বাতিল হয়েছে। নাটোরের 4টি আসনে মনোনয়ন যাচাই বাছাই শেষে 23টি মনোনয়নপত্র বৈধ ও 5টি বাতিল এবং 7টি মনোনয়নপত্র অপেক্ষমান ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্রের নির্বাচন কমিশন থেকে আমি শুরু করছি বেগম খালেদা জিয়া চলে যাওয়া নিয়ে মানুষের মধ্যে যে আবেগ সৃষ্টি হয়েছে সে আবেগকে শক্তি হিসেবে নিয়ে বিএনপি এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে তিনি আরও বলেন, বিরল ব্যক্তিত্ব ও দেশের স্বার্থে আপোষহীনতাই খালেদা জিয়াকে সবচেয়ে বেশি জনপ্রিয় করেছে। বলেন, বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে জনগণকে সঙ্গে নিয়ে জাতীয়তাবাদী দলের পতাকা ও গণতন্ত্র এগিয়ে নিয়ে যাবেন তারেক রহমান। যিনি তার নীতির প্রশ্নে কখনো আপোষ করেননি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপোষ করেননি, এবং যিনি তার সমস্ত জীবনই গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য সংগ্রাম লড়াই করেছেন, কারাভোগ করেছেন, এবং শেষ দিন পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন কিন্তু কখনো আপনার এই দেশ ছেড়ে চলে যাননি। ম্যাডামের চলে যাওয়ার মধ্য দিয়ে যে জনগণের যে ভালোবাসা তৈরি হয়েছে, মানুষের মধ্যে যে ইমোশনস কাজ করছে, সেই ইমোশনসগুলো তো নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরও বেশি শক্তিশালী করবে। নতুন বছরের প্রথম সূর্য উদয়কে স্বাগত জানাতে সমুদ্র সৈকত, কক্সবাজার ও কুয়াকাটার বিভিন্ন স্পট ছিল পর্যটকদের উপচে পড়া ভিড়। 2026-এর প্রথম সূর্য উদয় উপভোগ করতে কক্সবাজার সমুদ্র সৈকতে জড়ো হন হাজারো পর্যটক। কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্টে নতুন বছরের সূর্যোদয় দেখতে পরিবার, পরিজন, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে সৈকতে ভিড় করেন তারা। অপরদিকে কুয়াকাটা সৈকতে 0 পয়েন্ট, ঝাউবাগান, গঙ্গামতি, চর গঙ্গামতি ও লাল কাঁকড়ার চরে ভিড় করেন পর্যটকরা। তবে ঘন কুয়াশার কারণে সূর্য উদয় উপভোগ করতে পারেনি অনেকেই। তবে ঘন কুয়াশা আবদ্ধ, শিশিরে ভেজা এসব পর্যটন স্পট দেখে অনেকটা উচ্ছ্বসিত হন পর্যটকরা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। পর্যটকদের উপস্থিতি এবং তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? হ্যাঁ ফারিয়া, কক্সবাজার সমুদ্র সৈকতে আজকে
ইংরেজি নববর্ষের প্রথম দিন। আজকে সকাল থেকে পর্যটকদের আনাগোনা লক্ষণীয় এবং সকাল থেকে যতই সময় গড়িয়েছে ততই পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি বিকেলবেলা কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে। আমরা দেখতে পাচ্ছি সুগন্ধা পয়েন্টে উপচে পড়া ভিড় পর্যটকদের। যদিও বা কক্সবাজার এইবারে উন্মুক্ত স্থানে 31 নাইটের কোনো আয়োজন ছিল না এবং 3 দিনের রাষ্ট্রীয় শোকের কারণে পর্যটকদের সংখ্যা একটু কমেছে বলে আমরা সংশ্লিষ্ট হোটেল ব্যবসায়ীদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। তারপরেও আমার ঠিক পেছনে দেখেন সমুদ্র সৈকতের যে নীল জলরাশি, সেখানে পর্যটকরা এই শীতেও তারা গা ভেজাচ্ছেন এবং অনেক পর্যটক এখানে একাকী পরিবার পরিজন নিয়ে বা কপুতির এখানে ছুটে এসেছেন নতুন বছরের প্রথম দিন এবং দ্বিতীয় দিন অতিবাহিত করার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার টুরিস্ট পুলিশের কক্সবাজার রিজন এখানে আইনশৃঙ্খলা পর্যটকদের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন এবং এই পর্যন্ত গতকালকে এবং আজকে 2 দিনে যে নিরাপত্তা ব্যবস্থা অপ্রীতিকর ঘটনায় টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজন। তো এখানে হোটেল মোটেল জোনে যে ব্যবসায়ীরা রয়েছেন, কলাতলী হোটেল মোটেল আবাসিক হোটেলের সাধারণ সম্পাদক মুকিম খান জানিয়েছেন যদিও বা কয়েকটা বুকিং বাতিল হয়েছে কিন্তু সৌন্দর্যজনক পর্যটক উপস্থিতি এই পর্যন্ত রয়েছে। তো আগামীকাল পরশু পর্যটকদের আনাগোনা আরো বৃদ্ধি পাবে বলে তিনি জানিয়েছেন। তো ফারিয়া কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে পর্যটক আগমনের এবং নববর্ষের প্রথম দিনের এই হচ্ছে আমার সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। রাজশাহী ও রাজবাড়ীতে আলাদা সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে, আহত হন আরও 8 জন। রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কলার হাটে ঢুকে পড়ে 4 জন নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন। স্থানীয় ও ফায়ার সার্ভিস জানায় সকালে বালুবাহী ট্রাকটি রাজশাহী থেকে নাটোরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুঠিয়ায় ঝলমলিয়ার কলার হাটে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে 4 জন মারা যায়। গুরুতর আহত অবস্থায় একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে রাজবাড়ীর কালুখালীতে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলমাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নসিমনের আরও 7 যাত্রীকে গুরুতর আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে পুলিশ আমাদের যে ইকুইপমেন্টগুলো আছে সময় মধ্যে করতে পারবেন, একটু বলা কঠিন। তার তো দাম করতে করতে ওই ছেলেটা দামে হলে না আমি চলে যাচ্ছি, যাতেই একটা বিকট শব্দ হলো। গাড়ি মানে গাড়ির সাথে পটবাড়ি খেয়েছে, গাড়ির সাথে পটবাড়ি খায় গাড়িটা ব্যালেন্স হারা ফেলেছে। গাড়ি আর মানে ব্যালেন্স রাখতে পারেনি, না রাখতে পারার পর ধরেন গাড়ি একবার সরসর নামেছে। রঙ্গিল কলাহাটার ওখানে আপনার ওই গাড়ি দুইটা হচ্ছে সাইডে বাড়ি খায়, আপনার পিছনে সাইডে গতি অনেক বেশি থাকার কারণে আপনার ওই গাড়িটা আপনার দেখলাম যে ফার্ম করে সেকেন্ডের মধ্যে দেখলাম যে এই সপরিহাটার মধ্যে মানে লোকের মধ্যে অনেক ঢুকে গেল। বিভিন্ন জেলায় বইছে শৈত্যপ্রবাহ। চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের তীব্রতার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। সকালে পঞ্চগড়ে 9.5 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। ঘন কুয়াশা না থাকলেও তীব্র শীত অনুভূত হচ্ছে। ঘন কুয়াশা আর প্রচণ্ড শীতে দুর্ভোগে পড়েছে কুড়িগ্রামের মানুষ। শীতে দিনমজুর, ছিন্নমূল ও নদী পাড়ের মানুষের কষ্ট বেড়েছে। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু বৃদ্ধরা। শীতে কাঁপছে দেশের উত্তরের জেলা পাবনার পদ্মাপাড়ের জনপদ ঈশ্বরদী। দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। অনেকেই খড় কাঠের আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। দিনাজপুর ও হিলিতে দুর্ভোগ পোহাচ্ছে নিম্ন আয়ের ও ভাসমান মানুষ। দর্শক, শীতের আরও খবর জানাতে পাবনার ঈশ্বরদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাজিদ বোস্তামি। বাজিদ, শীতের তীব্রতা কেমন? এছাড়া খেটে খাওয়া ছিন্নমূল মানুষ শীতে কাজে বের হতে পারছেন কিনা জানাবেন। ফারিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই জানেন যে ঈশ্বরদীতে গ্রীষ্মকালে সবচেয়ে বেশি গরম অনুভূত হয় এবং শীতকালে অনেক বেশি শীত অনুভূত হয়। তো এই চলতি যে শীত মৌসুম, এই মৌসুমে আজকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস এবং গতকালকে রেকর্ড করা হয়েছিল 9.4 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা 9 এবং 10-এর মধ্যে ওঠানামা করছে। ফলে এই অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন হেলাল উদ্দিন, তিনি আমাকে বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ঘন কুয়াশা এবং হিমশীতল বাতাসের কারণে শীতের মাত্রা খুব বেশি অনুভূত হচ্ছে এবং
এবং এই হাড় কাঁপানো ঠান্ডায় শীতে এই অঞ্চলের মানুষজন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছেন। বিশেষ করে যারা দিনমজুর ক্ষেত খামারে কাজ করেন, সকালে রিক্সা ভ্যান নিয়ে যারা বের হন, বিভিন্ন শ্রমজীবী মানুষ রয়েছেন, তারা খুব বেশি বিপাকে পড়েছেন, দুর্ভোগ বেড়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যারা রেল স্টেশনে, বাস স্টেশনে, বাজার ঘাটে বিভিন্ন সময় রাত কাটিয়ে থাকেন, ছিন্নমূল ভাসমান মানুষ আমরা যাদেরকে বলি, তাদের দুর্ভোগ অনেক বেশি বেড়ে গেছে। শীত বস্ত্রের অভাবে তারা কষ্ট করছেন। এ বিষয়ে আমি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেহাব উদ্দিনের সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেমনটি জানিয়েছেন যে শীতকালের বস্ত্রের জন্য যে অর্থ বরাদ্দ পাওয়া গিয়েছে, সেই অর্থ দিয়ে 1960টি শীতবস্ত্র তারা কিনেছেন। 7 ইউনিয়নে 100 করে, ইউনিয়ন পরিষদে 100 করে তারা দিয়েছেন এবং পৌরসভায় 150টি দিয়েছেন। বাকি যে শীতবস্ত্র তারা উপজেলা প্রশাসন বিভিন্ন লোকজনকে বিতরণ করছেন শীতার্ত মানুষের মধ্যে। এদিকে গেল কয়েকদিন ধরে আমরা যেটি দেখছি যে ঠিক এই সময়টা, অর্থাৎ এখন যে সন্ধ্যা হয়ে আসছে, এই সময়টা হলেই আসলে তাপমাত্রা পারদ নেমে যাচ্ছে এবং শীতের মাত্রা বেড়ে যাচ্ছে। সারা রাত শীতের দাপট দেখাচ্ছে, পরদিন সকাল পর্যন্ত এই দাপট থাকছে। তো ফারিয়া ঈশ্বরদী থেকে শীত নিয়ে আমার কাছে এই পর্যন্তই ছিল সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। শীতের তীব্রতা বাড়ায় শীত বস্ত্রের বেচাকেনায় জমে উঠেছে ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার ফুটপাতের দোকানগুলোয়। অভিজাত দোকানে দাম বেশি থাকে, অনেকেই ঝুঁকছেন ফুটপাতের অস্থায়ী কাপড়ের বাজারে। চাহিদা বেশি থাকায় ইচ্ছে মতো বাড়তি দাম হাঁকাচ্ছেন পোশাক ব্যবসায়ীরা। ঢাকার আশুলিয়া থেকে ওমর ফারুকের তথ্যচিত্রে জানাচ্ছেন আব্দুল হামিদ। হাড় কাঁপানো শীতে কাঁপছে ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার শ্রমজীবী মানুষরা। তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা করে শিল্প কারখানায় উৎপাদন সচল রেখেছে তারা। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে আশুলিয়া সহ আশপাশের এলাকায় জমে উঠেছে শীতবস্ত্রের বেচাকেনা। স্থানীয় শপিং মল ও অভিজাত দোকানগুলোতে গরম কাপড়ের বাড়তি দাম থাকায় ফুটপাতের মার্কেটগুলোতে ভিড় করছে নিম্ন আয়ের মানুষ। খুব শীত পড়ার জন্য আমরা শীতের কেনাকাটা করার জন্য এখানে আসছি। ভালোই, মোটামুটি সবকিছুই ভালোই পাওয়া যায়। সাশ্রয় আছে, মোটামুটি সাশ্রয়ের ভিতরে এখানে কেনাকাটা করা যায়। এখানে খুব কম দামে কম মূল্যে জিনিসপত্র পাওয়া যায়। আমার জন্য এবং আমার পরিবারের জন্য, সবার জন্যই কিনতে আসছি। এই জায়গায় কম দামে পাওয়া যায়, এই জন্যই আমরা আসছি। চাহিদা বাড়ায় এসব বাজারে অতিরিক্ত দামে জ্যাকেট, সোয়েটার, চাদর সহ হরেক রকমের শীতবস্ত্র বিক্রি করছে ব্যবসায়ীরা। বেচা বিক্রি ভালো হয় খুশি তারা। শীতের আমেজ আশায় বেচা কিনা ব্যবসায়ীরা যেরকম খুশি, আমাদের যারা ক্রেতা তারাও খুশি। কতদিন শীত ছিল না, এখন মোটামুটি শীত পড়াতে মোটামুটি বেচা কেনা ভালো হচ্ছে। হঠাৎ করে শীত পড়ার কারণে তুলনামূলক আগের থেকে খুবই বেচা কেনা বেশি। আশা করা যায় সামনে যদি আরো শীত বেশি হয় তাহলে বেচা কেনাও বেশি হবে। বাজারগুলোর অধিকাংশ ক্রেতাই স্থানীয় কলকারখানার শ্রমিক। শীতে স্বল্প আয়ের এসব মানুষদের ভরসাস্থল হয়ে ওঠে বাজারগুলো। তবে দাম বাড়ানোয় অনেকেই কিনতে পারছে না গরম কাপড়। ন্যায্য মূল্য নিশ্চিতে বাজারের প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি ক্রেতাদের। আব্দুল হামিদ, RTV। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আশুলিয়ার ফুটপাতে শীতবস্ত্রের মার্কেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, ফুটপাতের দোকানগুলোতে শীতের কাপড়ের দাম কেমন জানাবেন? ফারিয়া, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি নবীনগর চান্দা মহাসড়কের পাশে যে শ্রীপুর বাস স্ট্যান্ড রয়েছে, সেই বাস স্ট্যান্ডের পাশে যে শীত বস্ত্রের অস্থায়ী মার্কেট বসেছে, সেই মার্কেটেই কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। তো আপনাকে জানিয়ে রাখি, বড় বড় প্রসাদের যে মার্কেটগুলো রয়েছে, সেই মার্কেটগুলোতে শীত বস্ত্রের দাম একটু বেশি হওয়ার কারণে কিন্তু এই ফুটপাতগুলোতে বেচাকেনা, বেচা বিক্রি জমে উঠেছে, বেশ জমে উঠেছে। আপনাকে জানিয়ে রাখি, শিল্পাঞ্চল আশুলিয়ার বেশিরভাগ মানুষ কিন্তু খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তারা নিম্ন আয়ের মানুষ। তাই তারা ফুটপাতে কেনাকে স্বাচ্ছন্দ্য বোধ করছেন বলে আমরা দেখেছি। তো এখানে ফুটপাতে মার্কেটের তুলনায় দাম অনেক কম হয়। এখানে কিন্তু শীত বস্ত্রের কেনা বেচা বৃদ্ধি পেয়েছে। তবে শীতের তীব্রতা বাড়ার কারণে কিন্তু বিভিন্ন ব্যবসায়ীরা কিন্তু তারা শীত বস্ত্রের দাম একটু বাড়িয়ে দিয়েছেন বলে আমরা দেখেছি। তো শীত বস্ত্র যে সমস্ত অস্থায়ী হাট রয়েছে নবীনগর চান্দা মহাসড়ক সহ ঢাকার আবদুল্লাহপুর বাইপাল সড়কের আশপাশে কিন্তু বেশ কিছু এই শীত বস্ত্রের অস্থায়ী হাট বসেছে এবং সেই হাটগুলোতে কিন্তু কেনা বেচা ব্যাপক হারে শুরু হয়েছে এবং ব্যাপক ভিড় আমরা লক্ষ্য করেছি। তো শীত বস্ত্র নিয়ে আমার কাছে শিল্পাঞ্চল আশুলিয়া থেকে এই ছিল সর্বশেষ। ফারিয়া। আপনাকে ধন্যবাদ।
সাভারে পরিবেশ দূষণ করে অবৈধভাবে টায়ার পুড়িয়ে তৈরি হচ্ছে ফার্নেস অয়েল। এর কারণে হুমকিতে পড়েছে ওয়াকুর্তা ইউনিয়নের জীববৈচিত্র্য। সাভারকে দূষিত বায়ু অঞ্চল হিসেবে ঘোষণা করলেও দূষণ নিয়ন্ত্রণে নেই দৃশ্যমান কোনো পদক্ষেপ, যদিও মাঝে মধ্যে লোক দেখানো অভিযান পরিচালনা করে সংশ্লিষ্টরা। সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। সাভার উপজেলার ভাকুরতা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গাড়ির পরিত্যক্ত টায়ার পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল। এতে হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য ও পরিবেশ। নানা রোগে আক্রান্ত হয়ে পড়েছেন এ অঞ্চলের বাসিন্দারা। পানি, মাটি সহ পরিবেশের সব উপাদান যেমন দূষিত হচ্ছে, তেমনি মারাত্মক হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য। ইউনিয়ন জুড়ে অন্তত 12টি অবৈধ কারখানায় টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করা হচ্ছে। পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এসব কারখানা বছরের পর বছর চললেও বন্ধে নেই কার্যকর পদক্ষেপ। 10 থেকে 12টার মতো টায়ার ফ্যাক্টরি আছে যেগুলি গাড়ির চাকা পোড়ায়। এই চাকা পোড়ানোর কারণে, কালো ধোঁয়ার কারণে আমাদের পরিবেশের সমস্যা হয়। ফসলে কালি ফলে ফসল বিকে না, আবার সময়তে জইলেও যায় ফসল। ম্যাজিস্ট্রেটকে আবার জরিমানাও করছে, এতে কিন্তু আবার ওই যে টায়ার এই আপনি তেলের মেশিন দিয়ে চালাইতেছে, টায়ার এর ভিতরে দিয়ে তেল বানানো হয়। দ্রুত সময়ে সংশ্লিষ্টদের এইসব কারখানা বন্ধের তাগিদ দিলেন এই পরিবেশ বিশেষজ্ঞ। টায়ার পোড়ানোর ক্ষেত্রে এইটা পরিবেশ অধিদপ্তরের খুব স্ট্রিক্ট অভিযান চালানো উচিত, যেন কোনোভাবেই এইটা আনঅথরাইজড ওয়েতে বা কোনো ধরনের পরিবেশগত সমীক্ষা ছাড়া যেন এই ধরনের কোনো কিছু না গড়ে ওঠে। বরাবরের মতোই আশার বাণী শোনালেন সাভার উপজেলার প্রশাসন। ইতিমধ্যেই পরিবেশ অধিদপ্তর থেকে এগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর একাধিক অভিযানও পরিচালনা করেছেন। তো আমরা স্পেসিফিক যদি কোনো এরকম কোনো ফ্যাক্টরির সন্ধান পাই বা কোনো তথ্য পাই, আমরা উপজেলা প্রশাসন থেকে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো এবং মোবাইল কোর্ট পরিচালনা করবো। শুধু আশ্বাস আর লোক দেখানো অভিযান নয়, সাভারের পরিবেশ, কৃষি ও জনস্বাস্থ্য রক্ষায় এসব অবৈধ কারখানা মালিক ও জমির মালিক সহ সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবি নাগরিক সমাজের প্রতিনিধিদের। লিওন আজাদ, RTV। আরটিভিতে ইয়ারগান দিয়ে পাখি শিকারের সংবাদ প্রকাশের পর বরগুনা জেলা কারাগারের 2 কারারক্ষীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ। গত 29 ডিসেম্বর বরগুনা পৌরসভা এলাকায় ব্যক্তিগত ইয়ারগান দিয়ে পাখি শিকার করেন জেলা কারাগারের সহকারী প্রধান কারারক্ষী মোহাম্মদ রফিকুল ইসলাম ও কারারক্ষী মোহাম্মদ হাফিজুর রহমান। শিকারের ভিডিও আরটিভিতে প্রকাশিত হলে তা কারা কর্তৃপক্ষের নজরে আসে। পরে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন জেল সুপার। ভারত সরকারের ভিসা জটিলতায় চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে যাত্রী চলাচল কমেছে 80%-এরও বেশি। আগে যেখানে 2000-এরও বেশি যাত্রী আসা যাওয়া করত, সেখানে এই সংখ্যা এখন 300-রও কম। এতে বিপাকে পড়েছেন চেকপোস্টের উপর নির্ভরশীল হাজারো মানুষ। অন্যদিকে সরকারের রাজস্ব আয়ও পড়েছে ভাটা। চুয়াডাঙ্গা সংবাদদাতার তথ্যচিত্রে জানাচ্ছেন সুলাইমান কবির। চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে স্বাভাবিক সময়ে প্রতিদিন যাতায়াত করতেন 2 থেকে 2,500 মানুষ। তবে 5 আগস্টের পট পরিবর্তনের পর পাল্টে গেছে সে দৃশ্য। নেই যাত্রীদের হাকডাক কিংবা ইমিগ্রেশন কর্মকর্তাদের কর্মব্যস্ততা। ইমিগ্রেশন অফিসের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দর্শনা চেকপোস্ট দিয়ে যাতায়াত করেছে 44,700 জন যাত্রী। 2024 সালে যে সংখ্যা ছিল 2,96,495 জন। যাত্রী চলাচলের এমন ধসে ইমিগ্রেশন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। পেশা বদলালেও অর্থাভাবে মানবেতর দিন কাটছে অনেকের। আগে লোকজন ভালো আসতে হচ্ছে, এখন তার হচ্ছে না। 5 তারিখের আগে স্বাভাবিক লোক ছিল, তাতে একটু ব্যবসা ভালো হয়তো চলাচল ছিল। এখন বর্তমান 5 তারিখের পর থেকে টুরিস্ট বন্ধ, সেই হিসাবে আমাদের ব্যবসাও একেবারে নরমাল। শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী 2024 সালে এ চেকপোস্ট দিয়ে সরকার রাজস্ব আয় করে 14,72,72,000 টাকা। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত যার পরিমাণ মাত্র 3,62,29,500 টাকা। বর্তমানে এ চেকপোস্ট দিয়ে যাতায়াত করা যাত্রীদের 90%ই ক্যান্সার আক্রান্ত রোগী, বাকিরা স্টুডেন্ট ভিসার যাত্রী। 4 মাস পর এই ভিসার সমস্যা নাকি, ভিসা পাইছিলাম না, পাইছি আবার। আমার বাড়ি দত্তকুলিয়ার পাশে, নদিয়া ডিস্ট্রিক্টে দত্তকুলিয়ার পাশে কানিওয়ানি গ্রামের নাম। আমি ঘুরতে এসেছি। দ্রুত দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ঢাকা দিল্লি সম্পর্ক স্বাভাবিক করে ভিসা জটিলতা দূর করার দাবি ভুক্তভোগী ব্যবসায়ীদের।
সুলাইমান কবির, RTV। আজ থেকে ৫% মাসুলের হার বাড়ানো হয়েছে বেনাপোল স্থলবন্দরে। নতুন হারে মাসুল আদায় করতে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বন্দরের চেকপোস্ট ব্যবহার, প্যাসেঞ্জার টার্মিনাল চার্জ, পণ্য লোড আনলোড চার্জ ও যানবাহন পারাপার সহ মোট ২৭ ধরনের সেবা গ্রহণে অতিরিক্ত মাসুল প্রদান করতে হবে। তবে মাসুল বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে ব্যবসায়ীরা। তারা বলছেন, এমনিতেই আমদানি কমায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, নতুন করে মাসুল বৃদ্ধিতে বাড়তি প্রভাব পড়বে তাদের উপর। নোয়াখালী হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের পশ্চিম পাশে ১০ একর জায়গায় তৈরি করা হয় তরুবৃদ্ধি ও ছায়াবৃদ্ধি নামে দুটি গুচ্ছগ্রাম। প্রতিটি গুচ্ছগ্রামে ৫০ করে ১০০ পরিবারকে থাকার জন্য তৈরি করা হয় ঘর। কিন্তু ৬ বছর যেতে না যেতে এইসব ঘর বসবাসের উপযোগিতা হারিয়েছে। বাসিন্দাদের অভিযোগ, ঘরগুলো সংস্কারে কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। হাতিয়া থেকে ইসমাইল হোসেন কিরণের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। বেড়া ছাউনি কিছুই নেই, শূন্য ভিটার উপর খসে পড়া পিলারে দাঁড়িয়ে আছে ঘরগুলোর আকৃতি। এই চিত্র নোয়াখালী হাতিয়ার চর আতৌড়ে ভূমিহীনদের জন্য তৈরি করা গুচ্ছগ্রামের। দূর থেকে দেখতে মনে হয় ঘরের কঙ্কাল দাঁড়িয়ে আছে। একাধিকবার ঘূর্ণিঝড়ে এসব ঘর বিধ্বস্ত হলেও করা হয়নি রক্ষণাবেক্ষণ। এতে অনেকে এই বাসস্থান ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। নদী ভাঙনে ভিটে মাটি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন হাতিয়ার গুচ্ছগ্রামের বাসিন্দারা। প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলেও কোনো সহায়তা পান না তারা। বিভিন্ন লোকের বাঙ্গি চুরি ব্যাগ দলে গেছে, মনে অল্প কয়টা ঘর আছে, কেউ আসাও না করে দিন মালামতো করে না। এরা খুব কষ্টতে আছে। তারপরে ঘরে তো মানুষ থাকবে দূরের কথা, গরু ছাগল থাকার মতো কোনো পরিবেশ নেই। আর ওই ঘরটা আমার ভাঙ্গাচুরা, এই ভাঙ্গাচুরা ঘরের ভিতরে কোনো মতো জীবন কাটাই। টিন চলে যায় একদিকে, দরজা চলে যায় একদিকে, জানালা চলে যায় আরেকদিকে, বাতাসের স্পিডা চলে যায়, পানির বাইলেও চলে যায়। ভাঙন কবলিতদের সহায়তার আশ্বাস এই কর্মকর্তার। আশ্রয়নের যে ঘরগুলো হয়েছিল সেগুলোর জন্য সরকার চিন্তা করেছিল মেরামত বাবদ আবারও বরাদ্দ দিবেন, তো সেই ধরনের বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করব। বারবার আশ্বাস মিললেও নেই কার্যকর উদ্যোগ। সংস্কার আর নজরদারির অভাবে ভেঙে পড়েছে গুচ্ছগ্রামের শেষ আশ্রয়। কবে মিলবে টেকসই সমাধান, সেই অপেক্ষায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। লিওন আজাদ, RTV। অপরিকল্পিতভাবে ভবন নির্মাণে পাবনায় আশ্রয়ণ প্রকল্প যেন শুধুই সরকারি অর্থের অপচয়। শুরুর দিকে সব ঘরে বাসিন্দা থাকলেও অধিকাংশ এখন ফাঁকা। এর কারণ অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থানের অভাব ও সুপেয় পানির সংকট। রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে বসবাসেরও অনুপযোগী হয়ে পড়েছে ঘরগুলো। পাবনা থেকে মোহাম্মদ তাইজুল ইসলামের তথ্যচিত্রে জানাচ্ছেন সুলাইমান কবির। ২০২৩ সালে পাবনা সাঁথিয়া উপজেলার ভূমি ও গৃহহীন পরিবারের জন্য পর্যায়ক্রমে ৬৯৪টি ঘর নির্মাণ করে তৎকালীন সরকার। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ছিল ১,৭১,০০০ টাকা, সঙ্গে ২% ভূমির মালিকানা। প্রথম দিকে অধিকাংশ ঘরেই বসবাস শুরু করে পরিবারগুলো, তবে ক্রমে বের হতে থাকে কতটা অপরিকল্পিতভাবে নির্মিত হয়েছে এসব ঘর। বিদ্যুৎবিহীন এ প্রকল্পে সুপেয় পানির অভাব সহ রয়েছে নানান সংকট, আর তাই বেশিরভাগ ঘরেই এখন ঝুলছে তালা। আমরা এখানে প্রথম যখন আসি, ঘরের চার কোণে অনেক জায়গা ছিল, আমরা দেখে শুনে আসি, আমার রাস্তাও নাই, পথ নাই, আমার মানুষ ভাড়া হয়ে যায় না। যে গর্ভবতী মেয়ে আছে, ওই মেয়েটা যদি রাত রান্দা যদি একটা পেটের ব্যথা ট্যাথা হয়, আমার লেজার মতন কোনো পথ নাই, তাহলে আমরা কি করে এই জায়গাটা থাকি? এই জায়গাটা কোনো কর্ম নাই, কিছু নাই, মানুষ কর্ম করবে গেছে, খালি ঘর ধরে বসে থাকলে কি হবে নাকি? অভিযোগ আছে ঘর বরাদ্দের ক্ষেত্রেও করা হয়েছে অনিয়ম ও স্বজনপ্রীতি। সমস্যাগুলো সমাধানের পাশাপাশি ঘরগুলো বসবাসের উপযোগী করার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। উপজেলা প্রশাসনের টিআর বা কাবিখা বা যে কোনো ধরনের প্রকল্প থেকে কিন্তু আমাদের রাস্তাগুলো করার সুযোগ আছে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সেগুলো করতে। তারপরে কেউ যদি মনে করে যে আমাদের বিশেষ কোনো সহযোগিতা প্রয়োজন, অবশ্যই প্রশাসনকে জানালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সেই সহযোগিতাটা করব। আশ্রয়ণ প্রকল্পে সব সংকট দূর করা ছাড়াও মালিকানা পরিবর্তনে প্রশাসনের দ্রুত পদক্ষেপ চান প্রকৃত গৃহহীনরা। সুলাইমান কবির, RTV। নির্মাণে 2 বছর পার হলেও উদ্বোধন হয়নি দিনাজপুরের হাকিমপুর হিলি পৌরসভার সবজি মার্কেট। ব্যবহার না হয় নষ্ট হচ্ছে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন স্থাপনাটি। বাধ্য হয়ে রাস্তায় বসে বেচাকেনা করছেন ক্রেতা বিক্রেতারা। এতে মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার।
দিনাজপুর হিলি থেকে আব্দুল আজিজের তথ্যচিত্রে জানাচ্ছেন আব্দুল হামিদ। দেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দর দিনাজপুরের হিলি 2023 সালের ডিসেম্বরে 1,13 লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজ শেষ হয় হাকিমপুর হিলি পৌরসভার সবজি মার্কেটের। 2 বছর পার হলেও এখনও এটি চালু করতে পারেনি কর্তৃপক্ষ। ব্যবহার না হয় নষ্ট হচ্ছে অবকাঠামোটির নানা সরঞ্জাম। ব্যবসায়ীরা বলছেন মার্কেটের সুবিধা না পেয়ে নিরুপায় হয়ে খোলা আকাশের নিচে ব্যবসা করতে বাধ্য হচ্ছেন তারা। ভেজিটেবল মার্কেটটি আছে সেটি আসলে দীর্ঘদিন থেকে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। যদি এই ভেজিটেবল মার্কেটটি শীঘ্রই উদ্বোধন করা হয় তাইলে রাস্তাঘাটে যে যানজটের সৃষ্টি হয় সেই ব্যবসায়ীরা রাস্তাঘাটে বসে আছে তাদের উপকৃত হয় এবং এই যে সরকারের যে কোটি টাকার যে প্রকল্পটা আছে এটাও বাস্তবায়ন হয়। অনতিবিলম্বে এই পৌর ভেজিটেবল মার্কেটটি চালু করা দরকার, তাহলে পৌরসভার আয় বাড়বে এবং এলাকার মানুষের বেকারত্ব দূর হবে। সবজি মার্কেটটি উদ্বোধন করলে বিশেষ করে আমরা পথচারী যারা আছি রাস্তা দিয়ে যাওয়া আসা করি আমাদের জন্য খুবই উপকার হয়। তাদেরও দাবি থাকবে যে মার্কেটটা যথারীতি যত তাড়াতাড়ি হয় উদ্বোধন যেন হয়। দ্রুত বাজারটি চালুর দাবি জানিয়েছেন হিলি বাজার কমিটির সাধারণ সম্পাদক। ভেজিটেবল মার্কেটে কয়েকটা দোকান বসবে এর উপর নির্ভর করে যদি সকলকে সমন্বয় করে ওখানে নিয়ে যাওয়া হতো তাহলে আমার জন্য ভালো হতো। প্রশাসন, পৌর প্রশাসন সকলের প্রতি অনুরোধ জানাবো ওটা যদি চালু করেন তাহলে সকলের জন্য ভালো হবে এবং যানজট কমবে আমাদের রাস্তার। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পৌর প্রশাসক সাব্বির হোসেন। মার্কেটটি চালু হলে পণ্য বিক্রি ও সংরক্ষণে বাড়তি সুবিধা পাবে ব্যবসায়ীরা, তাই দ্রুত এটি চালুর দাবি সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV। শীতকালীন সবজি শিম আবাদ করে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন বরগুনার 3 শতাধিক কৃষক। গাছে ফুল আসার পরপরই আক্রমণ করেছে ভাইরাস। এতে অন্তত 7 কোটি টাকা লোকসানের আশঙ্কায় চাষিরা। তাদের অভিযোগ, এমন দুঃসময়েও কোনো পদক্ষেপ নিচ্ছে না কৃষি বিভাগ। বরগুনা পাথরঘাটা থেকে তাওহিদুল ইসলাম শুভর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। 1.5 লাখ টাকা খরচ করে 90% জমিতে সিমের আবাদ করেছিলেন বরগুনার তালতলী উপজেলার কৃষক সেলিম ফকির। কিন্তু গাছে ফুল ধরার পরপরই ভাইরাসের আক্রমণে এখন দিশেহারা তিনি। শুধু তিনি নন, এমন অবস্থা তালতলী উপজেলার অন্তত 2.5 শতাধিক কৃষকের। তাদের অভিযোগ, সিম চাষে বিপর্যয় নেমে এলেও সহযোগিতা পাচ্ছে না কৃষি বিভাগের। এতে চলতি বছর অন্তত 7 কোটি টাকার ক্ষতির আশঙ্কায় কৃষকরা। গাছগুলো সব হলুদ হয়ে গেছে, উৎসি হলুদ হয়ে গেছেন, পাটির কোনো উৎসি ধরেই নেই, এখনো ব্যস্তই বেড়ে না। ওষুধ যখন কাজ করে, আগে ওষুধ দিতাম পোক মরতে, ওষুধ দিলে পোক আরো হাড়ে, মরা তো দূরের কথা। 5 মন তুললে 2 মন দেওয়া যায়, 3 মন ফেলাই দিতে। কর্মকর্তা আছে, তারা এই যে সমস্যাটা আমরা কার কাছে যে বলবো সেই ধরনের লোকই নেই, তারা আসতে আসে না মাঠে। তবে অভিযোগ অস্বীকার করে উল্টো দাবি কৃষি বিভাগের। সিমের পাতাটা হলুদ হয়ে যাচ্ছে। তো এই খবরটা জানার পর থেকে আমি মাঠের উপসহকারী কৃষি অফিসারদের এবং উপজেলা কৃষি অফিসারকে মাঠে পাঠিয়েছি। তারা প্রাথমিকভাবে যেটা শনাক্ত করেছেন যেটা সম্ভবত ভাইরাসের কারণে হয়েছে। বিভিন্ন প্রকল্প আকার প্রদর্শনী আছে, প্রদর্শনী কয়েকজন কৃষককে দেওয়া যায়, সবাইকে দেওয়ার সুযোগ নেই। ওই যাকে যাকে আমরা প্রদর্শনী দিই ওইখানে বিশ্বাস দিই। বরিশাল বিভাগে সবচেয়ে বেশি সবজি চাষ হয় তালতলী সওদাগর পাড়ায়। 1.5 দশকের বেশি সময় ধরে সমবায় পদ্ধতির মাধ্যমে সবজি চাষ করে আসছে কৃষকরা। আবরার মাহি, RTV। দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ, মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন আবরার মাহি। গাজীপুরের শ্রীপুরে মাদকের আসামি ধরতে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় 4 পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় 2 নারী সহ 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বগুড়ায় ডাকাত দলের 2 সদস্যকে অস্ত্র গুলি সহ উদ্ধার করেছে বগুড়া ডিবি ও সদর থানা পুলিশ। মাদারীপুরে শিবচরে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের 4 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত 3টি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিশেষ অভিযান পরিচালনা করে 1.5 কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। শরীয়তপুরে পুলিশ কমিশনারের উদ্যোগে প্রায় 3000 দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। নোয়াখালী সেনবাগে অসহায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম।
জামালপুরে বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। শহরের কাচারিপাড়া এলাকায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী পরিবার ও এলাকার সচেতন মহল। বিভিন্ন হয়রানি করতে আছে। 31 ডিসেম্বর রাতে আতশবাজির বদলে মানবিক কর্মসূচির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন আপ ভালুকা। ভালুকার বিভিন্ন এলাকায় ঘুরে ভাসমান ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সংগঠনটির সদস্যরা। দোয়া ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ফরিদপুরে পল্লীকবি জসিমউদ্দিনের 123তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শহরের গোবিন্দপুরে তার কবরে শ্রদ্ধা জানান জসিম ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা ও পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম। আবরামাহি RTV। জেলা সংবাদ এই পর্যন্ত। সন্ধ্যা সংবাদ 7:30 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।